আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখবো, মানে আমরা যেটা শিখতেছি বর্তমানে সেটা হচ্ছে ডিকশনারি, অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে বিভিন্ন শব্দার্থ এগুলো কিন্তু সাধারণত আমরা বুঝতে পারি না, বা সাধারণত দেখা যায় যে ডিকশনারিতে সার্চ দিলেও কিন্তু পাওয়া যায় না। তো আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের যে বিভিন্ন শব্দগুলো আছে সেই শব্দগুলো ব্যাখ্যা সহকারে, বাংলা ব্যাখ্যা এবং কোনটা কি কি জিনিস এগুলো সবকিছু কিন্তু বোঝাচ্ছিলাম। বিগত কয়েকটা ক্লাসে 2টা পর্ব কিন্তু ডিকশনারি অলরেডি হয়ে গেছে। তো ভিডিওটা কোনো এক সময় হয়তো বা ইউটিউবে ফ্রিতে আপলোড করা হবে, তখন তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে ভাইয়া এইভাবে আমি পড়তে চাই। তো এইভাবে যদি তোমরা পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, জাস্ট 01714421439, এটা আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। জাস্ট এই নাম্বারে তুমি একটা মেসেজ দিয়ে দিবা, তাহলেই কিন্তু কি ভর্তি হয়ে যেতে পারবা। কেমন? তো আমরা এখন চলে যাব শব্দে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা প্রিলিমিনারি এক্সপেন্স। প্রিলিমিনারি এক্সপেন্স বাংলাটা হচ্ছে প্রাথমিক খরচাবলী। তো প্রাথমিক খরচাবলী জিনিসটা কি? প্রাথমিক খরচা জিনিস বলে জিনিসটা হচ্ছে হলো, আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় কিন্তু বিভিন্ন ধরনের ব্যয় করতে হয়। ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ব্যয় করতে হয়, যেটার আসলে আমরা কখনোই কি করতে পারি না, বিক্রি করতে পারি না। যেমন ধরো, বিভিন্ন ধরনের কাগজপত্র রেডি করতে কিন্তু আমাদের অনেক খরচ করতে হয়, করতে হয় না? জি স্যার। তারপর ধরো, এলাকার গুন্ডা বান্ডাকে কিছু টাকা দিতে হয়, এটা তো নিয়ম। মানে যদিও এটা আর কি অবৈধ, এটা বোঝানোর স্বার্থে বললাম যে প্রাথমিক খরচা বলে জিনিসটা কি, এটা অনেকেই বোঝে না। তারপর ধরো, আহ ধরো বিভিন্ন জায়গাতে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন দপ্তরে দপ্তরে কিছু উপরি, ধরো এটা কি কি বলা হয়, স্পিড মানি। ধরো তুমি মানে কাজটা তাড়াতাড়ি করায়নি, বা এর জন্য তোমাকে কি করতে হবে, কিছু টাকা দিতে হবে। তো এগুলো কিন্তু আমাদের কি একটা ব্যবসা শুরু শুরু করার সময় কিন্তু কি এই খরচগুলো কি করতে হয়, করতে হয়, তাই না? একদম। কিন্তু জি স্যার। তুমি চাইলে, ধরো তোমার এই খরচগুলো, মানে এই টাকাগুলো কি তুমি চাইলে কারো কাছে বিক্রি করতে পারবা? এই খরচগুলো কারো কাছে কি বিক্রি করা যায়? যেমন ধরো আসবাবপত্র তোমার কিন্তু একটা সম্পদ, আসবাবপত্র সম্পদটা তুমি বিক্রি করতে পারবা, কিন্তু তোমার এই প্রাথমিক খরচা বলি এটা কি তুমি বিক্রি করতে পারবা? না স্যার। জি না। না স্যার। তো অর্থাৎ যেটা জি না। বিক্রি করতে গেলে যেটার কোনো বাজার মূল্য নাই, যেটা বিক্রি করা যায় না, সেটাকেই বলা হয় অলীক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা। স্যার। ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, বিলম্বিত বিজ্ঞাপন। ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপন। বিজ্ঞাপন। এখন দেখো বিলম্বিত বিজ্ঞাপন জিনিসটা কি। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করা হয় তখন কিন্তু প্রচুর বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয়, ঠিক কিনা বলো? জি স্যার। আচ্ছা, কিন্তু সেই বিজ্ঞাপনের ফলাফল কি শুধুমাত্র তিনি ওই বছর ব্যবহার করেন, নাকি সারা জীবন ব্যবহার করেন? সারা সারা জীবন, সারা জীবন ব্যবহার করেন। তো দেখো, ধরো তুমি 10 লক্ষ টাকা খরচ করে 10 বছরের জন্য বিজ্ঞাপন দিছো। 10 লক্ষ টাকা খরচ করে 10 বছরের জন্য বিজ্ঞাপন দিছো, যেটা অলরেডি কিন্তু তুমি খরচ করে ফেলছো। কিন্তু তুমি ভেবে নিচ্ছ যে এই বিজ্ঞাপনের ফলাফল হয়তোবা তুমি 10 বছর ভোগ করবা। কয় বছর ভোগ করবা? 10 বছর। 10 বছর। তাহলে দেখো 10 বছর। প্রত্যেক বছরের খরচ কত? 1 লাখ। প্রত্যেক বছরের খরচ কত 1 লাখ। বলো? 1 লাখ। 10 বছরের জন্য 10 লাখ, তাহলে 1 বছরের খরচ কত বলো? 1 লাখ। 1 লাখ। 1 তাহলে লাখ। এই যে 1 এক লাখ। লক্ষ টাকা এটা হচ্ছে তোমার বিজ্ঞাপন খরচ। আর অবশিষ্ট থাকলো কত? 9 9 লাখ। লাখ। এই 9 লাখ টাকা 9 হচ্ছে লাখ তোমার বিলম্বিত বিজ্ঞাপন। এই 9 লাখ টাকা কি? বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপন। বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। এখন দেখো, ওই 9 লাখ টাকা কি তুমি কারো কাছে বিক্রি করতে পারবা যে আমি এত টাকা বিজ্ঞাপন দিছি, এই 9 লাখ টাকা আমারে দিবে কেউ? না স্যার, জি দিবে না। 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 কিন্তু তুমি যদি একটা না জমি স্যার। বিক্রি করতে চাও, তোমাকে কিন্তু টাকা দিবে। দিবে। তো এই জাতীয় সম্পত্তিকে বলা হয় কি? অলীক, ভুয়া অবাস্তব, অলিক সম্পদ। অথবা ভুয়া ভুয়া সম্পদ বা সম্পদ। ফিকটিসিয়াস অ্যাসেট। ওকে। জি স্যার। আন্ডার রাইটার কমিশন। আন্ডার রাইটার কমিশন অর্থাৎ শেয়ার অবলোককের দস্তুরি। দস্তুরি মানে কি? কমিশন। কমিশনটা হচ্ছে কি ইংরেজি, আর কমিশনের বাংলা হচ্ছে কি? দস্তুরি। 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 এই দস্তুরি বা কমিশন জিনিসটা কি?
ধরো আমরা যখন শেয়ার বিক্রি করি, তোমরা জানো যে কোনো জিনিস বিক্রি করার জন্য অবশ্যই দালালের কি করতে হয়, শরণাপন্ন হতে হতে হয়। হতে হয়। হয়। তো আমরা যখন শেয়ার বিক্রি করবো, এই শেয়ার বিক্রি করার জন্য কিন্তু আমাদের কি করতে হয়, দালাল ধরতে হয়। এই জি স্যার। দালালেরই আপডেট ভার্সন হচ্ছে কি আন্ডার রাইটার বা অবলেখক বা এজেন্ট, কথা বুঝতে পারছো, প্রতিনিধি। তো তাকে যে আমরা কমিশন দিব, সেটা কি আমার প্রতিষ্ঠানের কোনো সম্পদ? এইটা কি আমরা চাইলে বিক্রি করতে পারবো? না স্যার। না। না এই স্যার। অবলেখকের দস্তুরিটাও হিসাব বিজ্ঞান কি মনে করে যে এটা আমাদের সম্পদ, কিন্তু কোন ধরনের সম্পদ? অলিক সম্পদ, ভুয়া ভুয়া সম্পদ। বিকজ ভুয়া এটা সম্পদ। আমরা কি করতে পারবো না, বিক্রি করতে বিক্রি করতে পারবো না। পারবো না। না। পারবো না। ডিসকাউন্ট অন শেয়ার ইস্যু, যেটার বাংলা হচ্ছে শেয়ার অবহার। দেখো শেয়ার অবহার বা শেয়ার অধিহার জিনিসটা কি? শেয়ার অবহার হলো, ধরো 100 টাকা মূল্যের শেয়ার তুমি 95 টাকাতে বিক্রি করতেছো, এই যে 5 টাকা কমে বিক্রি করতেছো না, জি স্যার। এই 5 টাকা যে তুমি কমে বিক্রি করতেছো, এটাই হলো কি শেয়ার অবহার। অবহার। আমি কি বলতে পারছি শেয়ার অবহার কি? জি জি স্যার। স্যার। জি স্যার। আমরা যখন নির্দিষ্ট মূল্যের শেয়ার, মানে মূল্যের চাইতে নির্দিষ্ট কম দামে বিক্রি করব, মানে কম মূল্যে অভিহিত বিক্রি মূল্য বা করলে লিখিত মূল্যের চাইতে যদি কম দামে শেয়ার বিক্রি করি, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের শেয়ার অবহার। শেয়ার অবহার। একটা শেয়ার কথা মনে অবহার। রাখবা, শেয়ার অবহারের কিন্তু সর্বোচ্চ লিমিট আছে। 10% উপরে শেয়ার অবহার হওয়া যাবে না। 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 শেয়ার অবহার সর্বোচ্চ কত পার্সেন্ট হতে পারে? 10%। 10%। অর্থাৎ 10%। 100 টাকা মূল্যের শেয়ার তুমি সর্বনিম্ন 90 টাকা দিয়ে বিক্রি করতে পারবা, 89 টাকাতেও কি করতে পারবা না, বিক্রি করতে পারবা না। মানে 90 পারবা, 91 পারবা, 92 পারবা, 99 পারবা, 100 পারবা, কিন্তু কমে বিক্রি করতে পারবা 90 এর কমে বিক্রি না। করতে পারবা না, কারণ এর 10%-এর চেয়ে কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। অবহার। হ্যাঁ। আবার অধিহার স্যার। জিনিসটা কি? অধিহার হচ্ছে হলো বেশি দামে বিক্রি করে দেওয়া। এই অধিহারের কিন্তু কোনো লিমিট নাই। ধরো 100 টাকা মূল্যের শেয়ার তুমি 1 কোটি টাকাও বিক্রি করতে পারো, এটার জন্য কিন্তু লিমিট নাই। কি যেন নাই। বলতে নাই। চাইলা, বলো। কে যেন বলো স্যার। আচ্ছা, কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট বলতে বিপরীত সম্পত্তি হিসাব। দেখো বিপরীত সম্পত্তি বলতে কি বুঝায়? যেমন ধরো ডিপ্রিসিয়েশন রিজার্ভ বা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, মানে পুঞ্জীভূত অবচয়। হ্যাঁ, পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় এগুলো হচ্ছে কি আমাদের বিপরীত সম্পত্তি। এগুলো কি আমি বলতেছি, যেমন ধরো ডিপ্রিসিয়েশন রিজার্ভ, এটা হচ্ছে কি সনাতন বা ব্রিটিশ। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা হচ্ছে কি পুঞ্জীভূত অবচয়, এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে কি ব্রিটিশ। এখন দেখো ব্রিটিশ। সবার প্রথম যারা সায়েন্স বা আর্টস থেকে আসে তারা হয়তো বলবে অবচয় জিনিসটা আবার কি? অবচয় কি অপচয়, মানে শয়তানের ভাই যেটা আর কি? না, অপচয় আর অবচয় দুইটা এক জিনিস না। না। অপচয় মানে কি, যে তোমার দরকার নাই অথচ তুমি কি করতেছো, টাকা নষ্ট করতেছো, এটা হচ্ছে কি অপচয়। অপচয়। আর অবচয় হলো, অবচয় হলো ধরো এই যে আমি একটা ল্যাপটপ দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? কি দিয়ে ক্লাস জি নিচ্ছি? স্যার। ল্যাপটপ। ল্যাপটপ। ল্যাপটপ দিয়ে ধরো এই যে ধরো এটা একটা গ্রাফিক্স ট্যাব, ওকে? এটার জি। কাজ হচ্ছে কি, আমি যখন লিখি বোর্ডে, যখন আমি লিখবো, মানে এখানে লিখবো, সেটা তোমরা কি করতে পারবা যখন তোমাদের অঙ্ক করানো শুরু করব। যেমন ধরো এই যে দেখো, আমি তোমাদের দেখাই, এটা অনেকেই জানো। এই যে দেখো কলম, কলম দিয়ে আমি এই যে এটার উপর লিখতেছি, দেখো যা লিখবো তাই কি হয়ে যাবে, ওকে? এটা ক্লাসের করার সুবিধার্থে আর কি আমি এটা কিনছি। তো ধরো এটার দাম হচ্ছে 10,000 টাকা। কয় টাকা দাম? 10,000। 10,000 টাকা। আমি ধারণা করতেছি যে এই 10,000 টাকার জিনিসটা হয়তো বা 5 বছর আমাকে সার্ভিস দিবে। কয় বছর সার্ভিস দিবে? 5 বছর। 5 5 বছর। বছর। 5 বছর পর হয়তো বা এইটা কি হয়ে যাবে,
নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তাহলে প্রত্যেক বছরের খরচ কত? প্রত্যেক বছর এটা কয় 2000 টাকা করে মূল্য হ্রাস পাবে বলো? 2000 টাকা। কত টাকা করে এটার মূল্য হ্রাস পাবে? 2000 টাকা। তাহলে প্রত্যেক বছরের অবচয় হচ্ছে হলো 2000। প্রত্যেক এই টয়লেটে কে শব্দ করতেছে? আচ্ছা, প্রত্যেক বছরের অবচয় কত বলো? 2000 টাকা। 2000 টাকা। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। প্রত্যেক বছরের খরচ কত হচ্ছে? 2000 টাকা। এটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞানের ভাষায় অবচয়। অবচয়। এখন অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় জিনিসটা কি? অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় জিনিসটা কি? দেখো, আমি প্রথম বছর এটার অবচয় ধরলাম কত? 2000। 2000 মানে টাকা। আমি সম্পত্তির বিপরীতে কিন্তু একটা অ্যাকাউন্টে এই টাকাটা কি করতেছি? জমা করতেছি। ওকে, সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। প্রথম বছর অবচয় ধরছি কত? 2000 টাকা। ধরে আমরা পুঞ্জীভূত অবচয় রেখে দিছি কত? 2000 টাকা। দ্বিতীয় বছর অবচয় হবে কত? 2000 টাকা। পুঞ্জীভূত অবচয় জমা হবে কত? 4000। 4000 টাকা। তৃতীয় বছরের অবচয় হবে 2000। পুঞ্জীভূত অবচয় কত হবে? 6000। চতুর্থ বছর অবচয় হবে 2000। পুঞ্জীভূত অবচয় কত হবে? 8000। পঞ্চম বছর অবচয় হবে 2000। পুঞ্জীভূত অবচয় কত হবে? 10000। 10000। এই যে দেখো 10000 10,000 টাকা হলো, আমার এটা নষ্ট হয়ে গেল, আর ওদিকে 10000 টাকা কি হয়ে গেল? জমা হয়ে গেল। জমা হয়ে গেল, তখন ওই 10000 টাকা নিয়ে এই 5000 আমি আবার কি করব? আরেকটা ট্যাব কিনবো। আমি কি বলতে পারছি যে ডিপ্রিসিয়েশন রিজার্ভ বা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন জিনিসটা কি? জি স্যার। বলতে পারছি? কন্ট্রা অ্যাকাউন্ট আর জি স্যার, বলো। কন্ট্রা অ্যাকাউন্ট আর ওই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এই দুইটা কি সেম জিনিস স্যার? আচ্ছা, মানে এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট, মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একটা কন্ট্রা অ্যাসেট বা বিপরীত সম্পত্তি। মানে কন্ট্রা অ্যাসেট বলতে বিপরীত সম্পত্তিকে বোঝায়, আর এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন রিজার্ভ হচ্ছে কি? কন্ট্রা অ্যাসেট। আরেকটা কন্ট্রা অ্যাসেট দেখো, প্রভিশনস রিজার্ভ ফর ব্যাড ডেটস। প্রভিশন বা রিজার্ভ ফর ব্যাড ডেটস। অনাদায়ী দেনার অডিওটা অফ করো। আচ্ছা, তাই আবার আক্তার তোমার অডিওটা অফ করে রাখবা, তোমার এখান থেকে প্রবলেম হচ্ছে, শব্দ হচ্ছে প্রচুর। প্রভিশন রিজার্ভ ফর ব্যাড ডেটস, অনাদায়ী দেনার ভবিষ্যৎ ব্যবস্থা বা অনাদায়ী দেনা সঞ্চিতি। আর আমেরিকার হচ্ছে হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, অনাদায়ী বা সন্দেহজনক সঞ্চিতি হিসাব। এই জিনিসটা কি? প্রথমে আমাদেরকে বুঝতে হবে অনাদায়ী পাওনা জিনিসটা কি। কি বুঝতে হবে? পাওনা জিনিস। পাওনাদার কেন? অনাদায়ী পাওনা কি জিনিস? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা জিনিসটা কি? এইটা আগে সবার প্রথম আমাদের কি করতে হবে? বুঝতে হবে, জানতে হবে। অনাদায়ী পাওনা কথাটার মানে হলো আমরা যে বাকিতে বিক্রি করি, এখানে মানিক থাকলে হয়তো বা ওকে দিয়ে ভালো উদাহরণ দেওয়া যাইতো, বাট মানিক তো নাই। মানিক কি আসছো? না। আচ্ছা, ধরো যাদের আশেপাশে পরিচিত লোকজনের কারো যদি দোকান থেকে থাকে, তারা জানে যে আমরা যখন বাকিতে বিক্রয় করি, ধরো আমরা বাকিতে বিক্রি করছি 1 লক্ষ টাকা। আচ্ছা, জুয়েলারি দোকান আছে। আচ্ছা, ধরো তুমি 1 লক্ষ টাকা বাকিতে বিক্রি করছো, সবাই কি তোমাকে টাকা দিবে? না স্যার। না। 1 লক্ষ টাকা বাকি দিলে কয় টাকা পাওয়া যায় না আনুমানিক? আনুমানিক স্যার পাওয়া যাবে না, 20% পাওয়া যাবে না, একদমই পাওয়া যাবে। ওই তাহলে 20 বছর পাওয়া না গেলে তো এটা তো তোমার তো ব্যবসা লস। 5% ধরো। ধরো 1 লক্ষ টাকা বাকিতে বিক্রি করছো, এর ভিতরে 5000 টাকার দেনাদার অর্থাৎ যারা তোমাকে টাকা দিবে তারা তোমাকে বলে দিছে যে তোমাকে টাকা দিতে পারবে না। না, এটা হচ্ছে কি? অনাদায়ী
পাওনা। পাওনা এটা কি? অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি জিনিসটা কি? তুমি ভাবতেছো যে এই যে অলরেডি যে ধরো 5,000 টাকা তোমাকে শিওর করে দিছে, তোমাকে টাকা কি করবে না, দিবে না। দিবে না। তুমি ভাবতেছো হয়তো বা আরো 10%, অর্থাৎ 95,000 টাকা যে থাকলো তার আরো 10% অর্থাৎ 9,500 টাকাও হয়তো কি দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না। না, এর জন্য তুমি আগে থেকেই একটা কি করতে রাখতেছো, সঞ্চয় করে রাখতেছো। দেখো এক্সপেক্টেড দুঃখ কিন্তু আমাদের দুঃখ কম লাগে। মানে ধরো তুমি জানো যে ওইখানে গেলে তুমি কষ্ট পেতে পারো, এটা ভেবে যখন তুমি যাবা তখন ওই দুঃখটা যখন তুমি পাবা তখন তোমার কষ্ট কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। আচ্ছা, কম লাগবে। তো এটা হচ্ছে কি তোমার কম লাগবে, কিন্তু হঠাৎ করে যদি একটা বড় দুঃখ চলে আসে তখন কি তোমার বেশি লাগে না দুঃখ? জি স্যার, অনেক বেশি ওরকম লাগে। অনাদায়ী দেনা সঞ্চিতি জিনিসটা হচ্ছে তুমি হয়তোবা ভাবতেছো যে হয়তোবা এরা আমাকে টাকা নাও দিতে পারে, তাহলে আমি আগে থেকেই কি করে রাখি, টাকাটা সঞ্চয় করে রাখি, আলাদা জমা করে করে রাখি রাখি। বা ভেবে রাখি যে হয়তোবা পাবো না, তাহলে ওরা যখন দিবে না তখন আমার কষ্টের পরিমাণ কি হবে, কম হবে। তো এটাই হচ্ছে কি অনাদায়ী বা সন্দেহজনক সঞ্চিতি। সঞ্চিতি হিসাব। আমরা যখন অঙ্ক করব তখন আরো ডিটেলসে বুঝতে পারবো। জি স্যার। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, বিনিয়োগ হ্রাসবৃদ্ধি তহবিল। বিনিয়োগ হ্রাসবৃদ্ধি তহবিল জিনিসটা হচ্ছে বিনিয়োগের মূল্য কিন্তু মাঝে মাঝে কি হয়, হ্রাস ঘটে, আবার কখনো কি হয়, বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। তো এগুলোর বৃদ্ধি জন্য মানে এই ধরনের যে একটা ঝুঁকি তৈরি হয়, এটা হ্রাস করার জন্য যে তহবিল গঠন করা হয় সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট বিনিয়োগ ফ্লাকচুয়েশন ফান্ড, অর্থাৎ বিনিয়োগ হ্রাসবৃদ্ধি তহবিল। তারপর দেখো বলছে লায়াবিলিটিস মানে কি, দায়। লায়াবিলিটিস মানে কি, দায়। দায়। কারেন্ট লায়াবিলিটিস কি, চলতি দায়। চলতি দায় জিনিসটা কি, যে দায়ের টাকাটা আমাদেরকে 1 বছরের কম সময়ের ভিতরে পরিশোধ করে দিতে হয়। দায়কে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। দায়কে কয় ভাগে ভাগ করি, 2 ভাগে। একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। তো চলতি দায় হচ্ছে কি যেটা আমাদেরকে 1 বছরের কম সময়ের ভিতরে পরিশোধ করে দিতে হয়, সেটা হচ্ছে কি চলতি দায়। আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে কি 1 বছরের অধিক টাইম। যেমন দেখো বিলস পেয়েবল, প্রদেয় বিল, এগুলো হচ্ছে কি যে বিলের বিনিময়ে ভবিষ্যতে আমাকে টাকা দিতে হবে সেটা হচ্ছে কি প্রদেয় বিল বা বিলস পেয়েবল। নোটস পেয়েবল, যে নোটের বিনিময়ে আমাদেরকে ভবিষ্যতে টাকা দিতে হবে সেটা হচ্ছে কি নোটস পেয়েবল। ক্রেডিটর্স, সাপ্লায়ার্স, ভালো করে বোঝো, ক্রেডিটর্স সাপ্লায়ার্স মানে কি পাওনাদার। ক্রেডিটর্স বা সাপ্লায়ার্স মানে কি পাওনাদার। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি প্রদেয় হিসাব। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি প্রদেয় হিসাব। এগুলো হচ্ছে কি সনাতন অর্থাৎ ব্রিটিশ, আর এগুলো কি আধুনিক মানে আমেরিকান। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং মানেও বকেয়া, অ্যাক্রুড এক্সপেন্স মানেও কি বকেয়া খরচ। যেমন ধরো কেউ একজন কোনো কিছু, ধরো তোমার বাসা ভাড়া তুমি কি রাখছো, বকেয়া রাখছো, বিদ্যুৎ খরচ কি রাখছো, বকেয়া রাখছো। এগুলো হচ্ছে কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বা অ্যাক্রুড এক্সপেন্স বা এক্সপেন্স পেয়েবল। ওকে, এটা হচ্ছে কি আধুনিক। অ্যাডভান্স ইনকাম, অগ্রিম আয়। যেমন ধরো এটাও কিন্তু কি চলতি দায়। এই যে আমি তোমাদের কাছ থেকে 5 মাস মেয়াদি 2500 টাকা 2000 টাকা বা 2500 টাকা নিয়ে নিছি না? আমি কি তোমাদের, এটা কি আমার আয় হয়ে গেছে নাকি আমি তোমাদের কাছে দায়বদ্ধ হয়ে গেছি? আমি কিন্তু তোমাদের কাছে কি হয়ে গেছি, দায়বদ্ধ হয়ে গেছি। কারণ এই যে তোমাদের কাছ থেকে আমি 2000 টাকা বা ধরো যারা কিস্তিতে দিবে তাদের কাছ থেকে যে টাকাটা নিছি,
এর বিনিময়ে কিন্তু আমাকে তোমাদেরকে 5 মাস কি দিতে হবে, সেবা সার্ভিস সেবা দিতে হবে, দিতে হবে। সার্ভিস দিতে হবে। এটা কিন্তু এখনো আমার কি হয়নি, আয় হয়নি, অর্জন হয়নি, এটা আমার কি অগ্রিম আয়। দায়। স্যার অনুপার্জিত অনুপার্জিত আয়। ঠিক আছে, তারপর আনআর্ন রেভিনিউ, অ্যাডভান্স ইনকাম অগ্রিম আয় বা আনআর্ন রেভিনিউ বা অনুপার্জিত রাজস্ব বা আয়, দুইটা কি একই জিনিস। ওকে, আচ্ছা। জি স্যার ডিউ দেনা, ডিউ টু কারো নিকট দেনা, দেনা মানে কি তোমার কাছে কেউ কোনো কিছু কি পায়। পাবে। পাবে। ওয়িং দেনা, ওয়িং মানেও কিন্তু কি দেনা, দেনা, ওয়িং টু কারো নিকট দেনা। দেনা, আউটস্ট্যান্ডিং স্যালারিজ, স্যালারিজ মানে কি বেতন, বকেয়া আউটস্ট্যান্ডিং বেতন, মানে কি বকেয়া, বকেয়া বেতন। বকেয়া স্যালারিজ বেতন, পেয়েবল বেতন প্রদেয়। আউটস্ট্যান্ডিং বেতন রেন্ট প্রদেয়, বকেয়া ভাড়া, রেন্ট পেয়েবল ভাড়া প্রদেয়। ভাড়া প্রদেয়, আউটস্ট্যান্ডিং ইনকাম ট্যাক্স বকেয়া আয়কর, আয়কর মানে কি তোমার আয়ের উপরে যে প্রতিষ্ঠানের আয়ের উপর যে কর দিতে হবে সেটা। ইনকাম ট্যাক্স পেয়েবল বা ইনকাম ট্যাক্স প্রভিশন আয়কর প্রদেয়, ইনকাম ট্যাক্স পেয়েবল বা ইনকাম ট্যাক্স প্রভিশন আয়কর প্রদেয়। প্রদেয়, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত, এটা কিন্তু অনেকেই বোঝে না। ব্যাংক ওভারড্রাফট কথাটার মানে হলো, ধরো আমরা ব্যাংকে 10 টাকা জমা রাখছি, কিন্তু 10 টাকা জমা রেখে আমরা 15 টাকা তুলছি, তাহলে ব্যাংক জমার অতিরিক্ত কত বলো? 5 5 টাকা। টাকা। এই 5 টাকা কি আমরা ব্যাংকের কাছে দায়বদ্ধ না? জি স্যার। এটাই হচ্ছে কি ব্যাংক ওভারড্রাফট বা সংক্ষেপে এটাকে বলা হয় ওডি, ওডি। ব্যাংক জমাতে, ব্যাংক ওডি, ওডি, ব্যাংক জমাতিরিক্ত। লোন, লোন হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়, লোন চলতি দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, এটার কিছু কাহিনী আছে। হ্যাঁ, লোন চলতি হইতে পারে, দীর্ঘমেয়াদীও হইতে পারে। দেখো, লং টার্ম লায়াবিলিটিস এটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়, যেমন মর্গেজ লোন বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ মানে বোঝো, ধরো আমরা দেখছি না যে শাবানা আলমগীরকে তার ওই গহনাপত্র স্বর্ণ অলংকার হ্যাঁ বিক্রি করে বা ধরো ব্যাংকে রেখে লোন নিয়ে ব্যবসা শুরু করছে, করে কোটিপতি হয়ে গেছে। তো ওই যে দেখো ওই যে স্বর্ণগুলো ব্যাংকে দিয়ে বা কারো কাছে দিয়ে যে লোন নিল, এটা হচ্ছে কি বন্ধকি ঋণ বা মর্টগেজ লোন। লোন মানে কোনো কিছু রেখে তারপরে কি ঋণ নেওয়া। ঋণ নেওয়া। মর্টগেজ পেয়েবল বন্ধকি ঋণ, একই কথা। ডিবেঞ্চার, ডিবেঞ্চার হচ্ছে কি ঋণপত্র, ঋণপত্র বন্ড, ওই ঋণপত্রের মতনই আর কি। মানে যখন আমরা নির্দিষ্ট সুদের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদের জন্য জনগণের কাছে ঋণ নেই, সেটা হচ্ছে ডিবেঞ্চার আর বন্ড। ডিসকাউন্ট অন ডিবেঞ্চার ইস্যু, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার ইস্যুস ঋণপত্রের অধিহার। ডিসকাউন্ট অন পেবল, আচ্ছা যে ধরো ডিবেঞ্চার যখন ইস্যু করা হয় সেটা যে ডিসকাউন্ট থাকে, ছাড় থাকে সেইটা। ওকে, কন্ট্রা লায়াবিলিটি অ্যাকাউন্ট কি? কন্ট্রা, কন্ট্রা মানে কি বিপরীত, লায়াবিলিটি অ্যাকাউন্ট মানে বিপরীত দায় হিসাব। যেমন ডিসকাউন্ট অন ডিবেঞ্চার ইস্যু ঋণপত্রের অবহার। যেমন দেখো এখানে একটা ভুল লেখছে, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার ইস্যু, এটা হচ্ছে অধিহার বলতেছে, বাট এটা আসলে হবে কি অবহার। কি হবে? অবহার হবে। দেখো এখানে আমার ঠিকই লেখছে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার ইস্যু মানে কি, যখন ধরো আমি কিছুক্ষণ আগেই মনে হয় বললাম, না 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 বললামই তো, ওই যে 100 টাকার শেয়ার যখন কমে বিক্রি করা হবে তখন হচ্ছে কি সেটা ডিসকাউন্টে বিক্রি করা হয়, তখন সেটা কি অবহার। অবহার। আর যখন বেশিতে বিক্রি করা হবে সেটা কি অধিহার। 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 ওকে, ডিসকাউন্ট অন ঋণপত্র অবহার বিপরীত দায়। আচ্ছা, ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা,
ডিসকাউন্ট অন নোটস পেবল বাট্টাকৃত বিলের ছাড় দায় বিপরীত। অ্যালাউন্স ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্টস পেবল পাওনাদারের বাট্টা সঞ্চিতি। হ্যাঁ, অ্যালাউন্স ফর কার ওখান থেকে শব্দ হচ্ছে? অডিওটা অফ করো না। তাইয়াবা আক্তার, মনে হয় শব্দ হচ্ছে তোমাদের ওখান থেকে। অ্যালাউন্স ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্টস পেবল পাওনাদারের বাট্টা সঞ্চিতি দায় বিপরীত। এটা জিনিসটা কি বোঝো? ধরো আমরা যখন পাওনাদারকে টাকা দিব তখন তার কাছ থেকে সাধারণত আমরা কি পাবো? কিছু টাকা কি পাবো? ছাড় পাবো না? ভালো করে বোঝো। যখন আমরা কাউকে টাকা দেই তার কাছ থেকে আমরা ছাড় পাই নাকি তাকে ছাড় দেই? ছাড় পাই। যখন আমরা যখন কাউকে টাকা দিব, ধরো আমরা যখন কাউকে, ধরো কেউ আমাদের কাছে 10,000 টাকা পায়, আমরা দেওয়ার সময় চেষ্টামি করি না, মানে দোস্ত 500 টাকা কম নে, বলি কি না? জি স্যার। তার মানে কি এটা আমরা ছাড় পেলাম। তো এই যে এই ছাড়ের ব্যাপারে আগে থেকে একটা কি সঞ্চিতির ব্যবস্থা করা। ওকে, যদিও অ্যাকাউন্টিং এর এটা খুব একটা ব্যবহার নাই। ক্যাপিটাল মানে কি বলো? মূলধন। ইকুইটি বা ওনার্স ইকুইটি, এটা মানে কি মালিকানা সত্ত্ব। শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে কি শেয়ার মূলধন, সরি রেসিডুয়াল ইকুইটি সত্ত্ব, মালিকানা সত্ত্ব বা অবশিষ্ট সত্ত্ব। শেয়ার ক্যাপিটাল শেয়ার মূলধন, স্টক ক্যাপিটাল স্টক মূলধন। তারপর শেয়ার প্রিমিয়াম শেয়ার অধিহার। শেয়ার প্রিমিয়াম মানে কি? শেয়ার অধিহার জিনিসটা কি বলো? ওই যে কিছুক্ষণ আগেই বললাম যে 100 টাকা শেয়ার যদি 200 টাকা দিয়ে বিক্রি করা হয়, 100 টাকা হচ্ছে কি অধিহার। অধিহার। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল অতিরিক্ত পরিশোধিত মূলধন। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার অতিরিক্ত পরিশোধিত মূলধন মানে কি ওই শেয়ার অধিহার। মানে তোমার শেয়ারের দাম 100 টাকা কিন্তু তুমি নিচ্ছ কত? 120 টাকা। ওই 20 টাকা হচ্ছে কি অধিহার। তারপর বলছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লাভ লোকসান হিসাব। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট মানে কি লাভ লোকসান হিসাব। আর ইনকাম স্টেটমেন্ট কি? আয় বিবরণী। নিট প্রফিট নিট মুনাফা, নিট ইনকাম নিট আয়। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট লাভ লোকসান আবন্টন হিসাব। রিটেন আর্নিং স্টেটমেন্ট সংরক্ষিত মুনাফা বিবরণী, এটা আধুনিক। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন লাভ লোকসান আবন্টন, অ্যাপ্রোপ্রিয়েশন সরি। রিটেন আর্নিং সংরক্ষিত মুনাফা। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি। কন্ট্রা ওনার ইকুইটি বিপরীত মালিকানা সত্ত্ব। ড্রয়িং মানে কি উত্তোলন। উইথড্রলস মানে উত্তোলন। ট্রেজারি স্টক। আচ্ছা, এগুলো আমরা অঙ্ক করতে করতে আরো ভালোভাবে কনসাইনমেন্ট লায়াবিলিটি সম্ভাব্য কন্টিনজেন্ট লায়াবিলিটি সম্ভাব্য দায়, যেমন বিচারাধীন মামলা, বাট্টাকৃত বিল, জামিনদারের দায়। আচ্ছা, বিচারাধীন দেখো সম্ভাব্য দায় জিনিসটা কি? ধরো আমরা একটা মামলা করছি, কি করছি? বা আমাদের বিপক্ষে কেউ মামলা করছে যে তারা আমাদের কাছে 10,000 টাকা পায়। এখন আমরা যদি মামলায় হেরে যাই তাহলে আমাদেরকে টাকাটা কি করতে হবে? দিতে হবে। আর যদি মামলা জিতে যায় তাহলে আমাদের কি দিতে হবে না। তাহলে এগুলো আমাদের কি সম্ভাব্য দায় না? জি স্যার। ইনকাম মানে কি আয়, রেভিনিউ মানে রাজস্ব আয়। অপারেটিং ইনকাম পরিচালন মুনাফা, অপারেটিং রেভিনিউ পরিচালন রাজস্ব। সার্ভিস ইনকাম সেবায়, সার্ভিস রেভিনিউ সেবা রাজস্ব। সেলস মানে কি বিক্রয়, সেলস রেভিনিউ মানে কি বিক্রয় রাজস্ব। আচ্ছা, বিক্রয় মানে কি বলতো? কে বলতে পারবা দেখি? কমার্সের যারা ছিল, সায়েন্সের যারা ছিল তারা তো মনে হয় পারবা না।
সায়েন্স আসছে, বলো তো বিক্রয় মানে কি? অনেক ছেলে পেলে এই জিনিসটা বোঝে না, বলো তো বিক্রয় মানে কি? বিক্রয় মানে কি বলো, কে বলতে পারবা বিক্রয় মানে কি? বলতে পারবা নাকি আমি বলে স্যার দিব? আমি বলি, বলো। কোন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে ওই পণ্য বিক্রি করাকে বিক্রয় বলে। ভেরি গুড। দেখো, আমরা যদি কোনো কিছু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে থাকি, সেই পণ্যটা যদি আমরা বিক্রি করি তাহলে সেটা হচ্ছে কি আমাদের বিক্রয়। বিক্রয়। কিন্তু যে জিনিসটা আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করিনি সেটা যদি আমরা বিক্রি করি সেটা আমাদের কি বিক্রয় বলে গণ্য হবে না। না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো, আমি ক্লাসে আছি। আচ্ছা, আমি কি বলতে পারছি, ধরো তোমার দোকানে একটা ফ্যান আছে, যে ফ্যানটা তুমি বিক্রি করো না, যে ফ্যানটা তুমি কি করো ব্যবহার করো, কিন্তু কোনো কারণে যদি তুমি ওই ফ্যানটা বিক্রি করে দাও তাহলে ওইটাকে কিন্তু আমাদের কি করা যাবে না, বিক্রয় বলে ধরা গণ্য যাবে করা যাবে না। যাবে না। না। আমাদেরকে ওই পণ্যটাকেই বিক্রয় হিসেবে ধরতে হবে, ওইটাকেই বিক্রয় হিসেবে গণ্য করতে হবে যেটা আমরা বিক্রি করার জন্য ক্রয় করছিলাম। ক্রয় করেছি। আমি কথা বলতে পারছি? জি স্যার। আচ্ছা, নেক্সট। তারপর দেখো, রেন্ট ইনকাম, ভাড়া আয়। ভাড়া আয় জিনিসটা কি বলতো, যে আমরা আমাদের কোনো বিল্ডিং বা কোনো কিছু ভাড়া দিছি, সেখান থেকে আমরা কি করছি, আয় করছি। রেন্ট রেভিনিউ, ভাড়া রাজস্ব। কমিশন ইনকাম, দস্তুরি আয়, কমিশন রেভিনিউ, কমিশন রাজস্ব। নন অপারেটিং ইনকাম, নিট পরিচালনায়, কি ভুল লেখছে রে, নন অপারেটিং মানে কি, অপরিচালনায়। নন অপারেটিং ইনকাম মানে কি, এখানে আবার ঠিক লেখছে অপরিচালনা, এখানে আর কি যে প্রিন্টিং মিস্টেক, বুঝছো, অপরিচালনায় আর কি। আচ্ছা, ইন্টারেস্ট ইনকাম, তুমি হয়তো বলতে পারো ভাইয়া আপনারই তো বই, মানে এগুলো তো আসলে আমরা ঠিক করেই দেই, বাট ওই লেখার সময় কি হয়ে যায়, মিস হয়ে যায়, বুঝতে পারছো? এখানে দেখো ঠিকই লেখা। ইন্টারেস্ট ইনকাম মানে আমরা কোথাও ইনভেস্ট করছিলাম, সেখান থেকে কি সুদ পাইছি, এটা আমাদের আয়। ইন্টারেস্ট রেভিনিউ একই কথা। ফি ইনকাম, ফিস আয়, ফিস রেভিনিউ, ফিস রাজস্ব। তো দেখো আমরা কিন্তু আজকে 2 পৃষ্ঠা পড়ে ফেললাম অল্প সময়ের মধ্যে। আমার মনে হয় যে বেশি পড়লে আবার তোমাদের কি শুরু হবে, মাথা ব্যথা শুরু